নমস্কার বন্ধুরা, রাত পোহারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আজকের গল্পটি আপনাদের মাঝে নতুন রোমাঞ্চের সৃষ্টি করতে পারবে। আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের তৈরি করা বা বানানো রোমাঞ্চকর গল্পটি নিচে ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস বা আমাদের ফেসবুক পেজে পাঠাতে পারেন। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। আমি সুকান্ত একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করি। বাবা আগেই গত হয়েছেন। চাকরির সুবাদে ঢাকা শহরে মায়ের সাথে একটি ফ্ল্যাটে থাকি। মা অনেকদিন ধরে অসুস্থ। কাল বরং মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তাহলে আজ সুভাষে কল করে বলেই দিই কালকে সিরিয়ালটা দিয়ে রাখতে। হ্যালো সুভাষ। হ্যাঁ ভাই, বল কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? চলছে আর কি। তো বল, এত রাতে কল করলি, আর্জেন্ট কিছু? কয়েকদিন ধরে মার শরীরটা বেশ খারাপ যাচ্ছে। তোর হসপিটালে একটা ভালো ডাক্তার দেখে সিরিয়ালটা দিয়ে দিলে বড্ড উপকার হতো। ওকে, আমি দিয়ে দিচ্ছি। কাল মাসিমাকে নিয়ে সকাল সকাল চলে আসিস। তোকে অনেক ধন্যবাদ। গুড নাইট। গুড নাইট। সকাল হতেই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ডক্টর মাকে দেখেই অনেক রকমের পরীক্ষা করিয়ে আনতে বললেন। আমি ডাক্তারবাবুর কথা মতো সব পরীক্ষা করিয়ে ডাক্তারবাবুকে সব দেখালাম। তিনি আমাকে বললেন মার হাড় ক্ষয় হচ্ছে, কোনো রকম কাজ তাকে দিয়ে আর করানো যাবে না। সুভাষ ওই হসপিটালেই কাজ করে, ওর সাথে দেখা করে সব ঘটনা খুলে বললাম। ও বলল, দেখ ভাই, মাসিমা তো আর কাজ করতে পারবে না, তাই মাসিমাকে দেখার জন্য এবং ঘরের কাজ করার জন্য একটি মানুষ দেখে দিচ্ছি। ও দেখলাম কাকে জানি কল করলো। তারপর আমাকে এসে বলল, দাঁড়া, চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখছি। তোকে যে কি বলে ধন্যবাদ দিব ভাই, বড় উপকার করলি। তোকে আর ধন্যবাদ দিতে হবে না, মাসিমা তো আমার মায়ের মতোই। ওকে তাহলে আসছি ভাই, আবার দেখা হবে। ওকে, আমি তোকে মেসেজ করে কেয়ারটেকারের নাম্বার পাঠিয়ে দিব। আমি সব বলেছি, তুই একবার কল করে নিস, ও সব কাজ করে দিবে। ওকে। তারপর মাকে নিয়ে গাড়ি করে বাসায় চলে এলাম। কিছুক্ষণ পর মোবাইলে একটি মেসেজ এলো। দেখলাম সুভাষ মেসেজ করে কেয়ারটেকারের নাম্বার পাঠিয়ে দিয়েছে। নাম পুষ্পা। বুঝলাম মহিলা কেয়ারটেকার। আমি সময় নষ্ট না করেই ফোন করলাম। হ্যালো, আমি সুকান্ত বলছি। সুভাষ আমাকে আপনার নাম্বারটি দিয়েছে। দাদা বাবু, সুভাষ দাদা বাবু আমাদের কইছে সব। তো কবে থেকে আসবে? দাদা বাবু, আপনি যখন থেকে কইবেন তখন থেকে কাজ শুরু কইরা দিমু। তাহলে কাল থেকেই আসো। আর হ্যাঁ, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, যা চাইবে তাই পাবে, ভালোভাবে কাজ করলে বকশিসও পাবে। ধন্যবাদ দাদা বাবু, তাইলে আমি কাল থেকেই আসবো। ফোনটা রাখার পর আমি বারান্দায় গিয়ে প্রতিদিনের মতো একটা সিগারেট ধরালাম। সকাল সকাল জল খাবার পর অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ঘন্টাখানিক পর মোবাইলটা বেজে উঠল। দেখলাম পুষ্পা কল করছে। পুষ্পা বলে উঠল, হ্যালো দাদা বাবু, আমি কলাবাগান বাস স্ট্যান্ডে আইসা পড়ছি। এখন আমি এখান থেকে কোনে যাবো? আমি তাকে ঠিকানাটা আরো একবার ভালো করে বলে দিলাম। তারপর সে কলটা কেটে দিল। তারপর 10 মিনিট পর মায়ের কল এলো। পুষ্পা ঠিকমতো বাসায় গিয়েছে। আমি তা জেনে আশ্বস্ত হলাম। তারপর অফিস শেষ করে বাসায় এসে দেখি পুরো ঘর সুন্দর করে গুছানো। বুঝলাম পুষ্পার কামাল। তারপর গিয়ে পুষ্পার সাথে দেখা করে এলাম। শ্যামবর্ণের একটি যুবতী মেয়ে, বয়স হবে 20-21, তবে চোখগুলো মায়ের। পুষ্পা প্রায় বাসার সব কাজগুলোই করবে। রান্নাও খেয়ে দেখেছি, খুব ভালো। মায়ের যত্নও বেশ ভালোভাবেই নেয়। সবকিছুই ঠিকঠাক। কদিন বেশ ভালোই যাচ্ছিল। একদিন অফিস থেকে বাসায় ফিরছি, দারোয়ানের কাছে শুনলাম চারতলা রিমির বিড়ালকে নাকি কেউ বাজেভাবে হত্যা করেছে। খবরটা শুনে বেশ খারাপ লাগলো আমার। আমি প্রতিদিনের মতো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বারান্দায় গিয়ে একটি সিগারেট ধরালাম। আমি হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। কি যেন একটা বিরাট আকৃতির কুকুরের মতোই কোনো প্রাণী ফ্ল্যাটের পাইপ বেয়ে নিচে নেমে যাচ্ছে। হঠাৎ মহলার কুকুরগুলো ঘ্যাও ঘ্যাও করে উঠল। অনেকক্ষণ তাদের আর্তনাদ শোনার পর চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর কেমন জানি একটা বাজে মরা মাছের গন্ধ আমার নাকে এলো। আমি দরজা জানালা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিত্যদিনের মতো ব্রেকফাস্ট সেরে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বিশ্রী চাপা গন্ধ আমার নাকে এলো। মহল্লার কুকুরগুলোকে কোনো প্রাণী নৃশংসভাবে হত্যা করে তাদের মাংস খেয়ে নাড়িভুড়ি ফেলে রেখেছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সেখান থেকে ছুটে চলে এলাম। বেশিক্ষণ থাকলে আমি হয়তো বমি করে দিতাম। ওই দিন বাসায় ফিরতে বেশ রাত হলো। বাসায় এসে পুষ্পাকে আমি খাবারগুলো গরম করতে বললাম। পুষ্পা সেই মতো খাবারগুলো আমাকে গরম করে দিল। কিন্তু নাকে কেমন যেন একটা কাঁচা মাছের দুর্গন্ধ ভেসে এলো। খাবার শেষ করার পর আমি বারান্দায় গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে নিলাম। আমার বারান্দার পাশ দিয়ে একটি ভয়ঙ্কর নেকড়ের মতো কিছু দ্রুত গতিতে আমাকে দেখে চলে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম। ঘরে গিয়ে দেখি জলের জারটিতে জল নেই।
তাই জল আনার জন্য কিচেনে যেতেই আমার ঘৃণায় বমি করার জোর। আমি যা দেখলাম তা বলে বোঝানো বেশ মুশকিল। আমি দেখলাম পুষ্পা ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট উঠিয়ে খাচ্ছে। আমি পুষ্পাকে পরক্ষণে বললাম, এই পুষ্পা, পুষ্পা, এখানে কি করছিস? ফ্রিজে খাবার আছে, সেগুলো খা। ডাস্টবিন থেকে কেন খাবার খাচ্ছিস? পুষ্পা আমার দিকে ঘুরতেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ওর পুরো চোখ কালো হয়ে আছে, মুখে নোংরা লেগে আছে। এগুলো কি? কালকেই তুই এখান থেকে তোর জিনিসপত্র নিয়ে চলে যাবি। তোর ক্ষুধা লাগলে খাবার আছে, ফ্রিজ থেকে খেয়ে নে। ও আমাকে উদ্দেশ্য করে বলল, দাদাবাবু, আমি কালকেই চইলা যাম। আমার ওগুলা খাইতে দেন। আমার তখন আর কিছু বলার সাহস হলো না। বুঝলাম সে হয়তো আমাদের মতো মানুষ নয়, এক পিশাচিনী। আমি চুপচাপ রুমে চলে এলাম। ওই দিন এত কিছু দেখার পর আমার আর ঘুম এলো না। ওই দিন রাতটা জেগেই পার করে দিলাম। পরের দিন রুম থেকে বের হয়ে পুষ্পাকে খুঁজলাম, কিন্তু ওর সাথে সাথে ওর জিনিসপত্রগুলোও নেই। বুঝলাম হয়তো চলে গেছে। তারপর আমি ওর পাওনা দেওয়ার জন্য ওকে কল করি, কিন্তু ফোনটা ধরে ওর বাবা। উনি বললেন, পুষ্পা যেদিন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো সেদিন ট্রেনের চাপা পড়ে মারা গেছে। তাহলে তার কথায় আমি বুঝলাম পুষ্পা আমাদের বাসায় আসেনি, এসেছিল এক রূপধারী পিশাচিনী।